মা টুকি, টুকি কোথায় গেলি রে মা? উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সারাদিন শুধু এদিক সেদিক ঘুরে বেড়াবে, পেটে যে কিছু দিতে হবে সেটাও ভুলে যায়। আর আমার হয়েছে যত জ্বালা, ওকে খুঁজতেই সারাদিন মাটি হয়ে যায়, কোনো কাজও করতে পারি না। মা, এই তো আমি এসে গেছি, তোমাকে কষ্ট করে আর আমাকে খুঁজতে হবে না। মা, আজ পুকুরে গোসল করতে এই মাছটি আমার কাছে এসেছিল, আর তখনই আমি খপ করে মাছটিকে ধরে ফেলেছি। এখন এই মাছটি তুমি আমাকে ভেজে দাও, আমি মাছ দিয়ে ভাত খাবো। ভালো করেছিস, কিন্তু এখন আমি মাছ ভেজে দিতে পারবো না রে মা। আমি জমিতে কাজ করতে যাচ্ছি। আজকে যে জমিটা চাষের জন্য তৈরি করতে হবে, আশেপাশে সবার জমি প্রায় ফসল ফলানো শেষ করেছে। আজকে আমি জমি তৈরি না করলে ফসলের মৌসুম চলেই যাবে। তুই বরং ঘরে যে খাবার রাখা আছে ওগুলোই খেয়ে নে, আমি বিকেলে এসে তোর মাছটা ভেজে দিব। আচ্ছা ঠিক আছে মা, তাই খাচ্ছি। কোদাল দিয়ে তো জমিটা ভালো করে চাষ দিতে পারবো না, তাই সুখী লাঙ্গলটা নিয়ে জমিতে যাই। লাঙ্গল দিয়ে চাষ করলে জমির মাটি উর্বর হবে। সুখী, সুখী বাড়িতে আছিস? হ্যাঁ টুনি, বাড়িতেই আছি। তা ডাকছিস কেন? তোর লাঙ্গলটা দে তো, আমার জমিটা আজকে চাষ করব। তা জমিতে কি চাষ করবি রে টুনি? ভাবছি এবার পেঁয়াজ চাষ করব, বাজারে পেঁয়াজের দাম ভালোই উঠেছে। হ্যাঁ রে, আমিও দেখলাম পেঁয়াজের অনেক দাম। আচ্ছা দাঁড়া, তোকে লাঙ্গলটা এনে দিচ্ছি। এরপর সুখী টুনিকে লাঙ্গল এনে দেয়, আর টুনি লাঙ্গল নিয়ে জমিতে চলে আসে এবং জমি চাষ দিতে থাকে। এক পর্যায়ে টুনি তার জমি চাষের উপযোগী করে তোলে, আর তখনই সেখানে টুকি চলে আসে। মা, তোমার জমি চাষ করা শেষ হলো? আর কখন বাড়িতে যাবে মা? আর বাড়িতে গিয়ে কখন আমাকে মাছ ভেজে দিবে? আমার আর তর্স হয়েছে না মা। এই তো রে মা, হয়ে গেছে। এখন সুখী লাঙ্গলটা বাড়িতে দিয়ে এসে তোর মাছটা ভেজে দিব। এত অস্থির হয়েছিস যেন আর কখনো মাছই খাসনি। মাছ তো খেয়েছি, কিন্তু নিজের হাতে ধরা মাছ তো খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? তাই তো এত অস্থির হয়েছি মা। আচ্ছা, এবার চল তবে। নিজের হাতে ধরা মাছ, তুই মাছ ভাজাটা খেতে থাক, আমি বাজারে গেলাম পেঁয়াজের বীজ আনতে। কাল সকালে আবার পেঁয়াজের বীজ জমিতে ছিটিয়ে দিতে হবে। এত সকালে তো আর বীজের দোকান খুলবে না, তাই এক্ষুনি যাই। ঠিক আছে মা, যাও। আমি আম গাছের নিচে বসে মাছ ভাজি খাই। যে মজা লাগছে মাছ ভাজাটা, মনে হচ্ছে আজকে প্রথমবার মতো মাছ ভাজা খাচ্ছি। টুকি এসব বলছিল আর মাছ ভাজা খাচ্ছিল, তখনই এক বৃদ্ধা ক্ষুধার্ত অবস্থায় সেখানে চলে আসে। দিদি ভাই, কি খাচ্ছিস? আমাকে তোর খাবারগুলো খেতে দিবি? আমি যে কয়েকদিন থেকে কিছুই খাইনি। ও মা, তুই তো দেখছি মাছ ভাজা খাচ্ছিস। ইস, কতদিন থেকে মাছ ভাজা খাই না। ঠাম্মি, তুমি কেন কিছু বলতে হবে না, তোমাকে দেখি তো আমি বুঝে গেছি যে তুমি কয়েকদিন থেকে কিছুই খাওনি। এই না ঠাম্মি, আমার মাছ ভাজা খেয়ে দেখো, অনেক মজা হয়েছে। আসলেই তো মাছ ভাজাটা খুব মজা হয়েছে, কিন্তু এই মজাদার খাবারটা তুই আমাকে দিয়ে দিলি, তোর বুঝি মন খারাপ লাগছে? না ঠাম্মি, আমার মন খারাপ লাগছে না, কারণ তুমি খুব ক্ষুধার্ত ছিলে, আর তোমাকে কিছু খাবার খাওয়াতে পেরে
আমার ভালো লাগছে। শোনো ঠাম্মি, তুমি কাল আবার এখানে এসো। আমি কাল দুটো মাছ ভাজা নিয়ে আসবো। একটা তুমি খাবে আর একটা আমি খাবো। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে, আমি কাল আবার আসবো। এই বলে মিনু বৃদ্ধা সেখান থেকে চলে যায় আর টুকিও বাড়িতে চলে আসে। ও মা, আকাশে তো দেখছি মেঘ করেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আমি বরং তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, নয়তো আবার বৃষ্টিতে পেঁয়াজের বীজগুলো ভিজে যাবে। এসব বলতে বলতেই টুনি খুব জোরে উঠতে থাকে আর উঠতে উঠতেই বাড়িতে চলে আসে। যেই না টুনি ঘরের ভিতরে ঢুকে অমনি মুষলধারে বৃষ্টি পড়তে থাকে আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই বৃষ্টি থেমে যায়। মা টুকি, চল জমিতে যাই আর পেঁয়াজের বীজগুলো ছিটিয়ে দিয়ে আসি। না মা, আমি তোমার সাথে জমিতে যাব না, কারণ আজ আমি পুকুরে মাছ ধরতে যাব আর দুটো মাছ ধরে ঠাম্মি সহ মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, যা তবে। কি পুকুরে তো দেখছি বৃষ্টির পানিতে ভরে গেছে, একটি মাছও দেখা যাচ্ছে না। তাহলে কিভাবে মাছ ধরবো আমি? ধুর, আজকে আর মাছ ধরা হলো না, আমি বরং মায়ের কাছে যাই। কি সর্বনাশ হয়েছে আমার, পুরো জমিটা তো পানিতে ভরে গেছে। এখন আমি পেঁয়াজের বীজগুলো কোথায় চাষ করব? হে সৃষ্টিকর্তা, তুমি কেন এমন ক্ষতি করলে আমার? আমি এখন মেয়েকে নিয়ে কি খেয়ে থাকবো? মা, আশেপাশে কারো জমিতে তো বৃষ্টির পানি নেই, শুধু আমাদের জমিতে পানি কেন হলো? আমাদের জমিটা একটু নিচু রে মা, তাই। টুনি আর টুকি এসব বলে জমির পাশে বসে কাঁদছিল আর তখনই সেখানে মিনু বৃদ্ধা চলে আসে। ঠাম্মি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কথা দিয়ে রাখতে পারিনি, কারণ বৃষ্টিতে পুকুর ভরে গেছে, তাই মাছ ধরতেও পারিনি। আমাকে কিছু বলতে হবে না রে দিদি ভাই, আমি সব জানি। তুমি সব জানো মানে? কিভাবে সব জানো? কি ঠাম্মি, তুমি পরী কি করে হলে? তোকে আমি আসলে একটা পরীকন্যা। কাল আমি বৃদ্ধা সেজে তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি গরিব বৃদ্ধাদের কতটা সাহায্য করো, কিন্তু তুমি পরীক্ষায় পাশ করেছো। আমার ভাবনার থেকে তুমি আরো বেশি ভালো। আমাকে রোজ মাছ ভাজা খাওয়াতে চেয়েছো। তোমার এমন উদারতা দেখে আজ তোমার কাছে আসছিলাম আমি, যে তোমাকে আমার আসল পরিচয়টা বলে দিয়ে তোমাকে কিছু উপহার দিব। তোমার কি হয়েছে? এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। চিন্তা করো না টুনি, আমি তোমাকে সাহায্য করব। এই নাও সোনালী মাছ। এই মাছটি তোমার জমিতে ছেড়ে দিলে কাল এসে দেখবে অনেক মাছ হয়েছে। আর যতদিন জমি থেকে পানি না শুকাবে ততদিন তুমি মাছ বিক্রি করে সংসার চালাতে পারবে। আর তোকে তুমি এখন প্রতিদিন মাছ ভাজা খেতে পারবে। সত্যি বলছো? আমি প্রতিদিন মাছ ভাজা খেতে পারবো? কি মজা, কি মজা! আমি রোজ মাছ ভাজা খাবো। পরি, তোমাকে অনেক ধন্যবাদ এই বিপদে আমাকে সাহায্য করার জন্য। এরপর পরি সেখান থেকে চলে আসে আর টুনি পরির দেয়া মাছটি তার জমির পানিতে ছেড়ে দেয় এবং তারা বাড়িতে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি টুকি তাদের জমিতে এসে অবাক হয়ে যায়, কারণ টুনির জমিতে হরেক রকমের মাছ লাফালাফি করছিল। দেখো, পরির কথা সত্যি হয়েছে, আমাদের জমিতে কতগুলো মাছ লাফালাফি করছে। হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি। এখন কিছু মাছ তুলে বাজারে নিয়ে যাই আর মাছগুলো বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে আসতে হবে। ঘরে তো সব চাল ডাল শেষ হয়ে গেছে। মাছ নিয়ে যাও, মাছ, হরেক রকমের তাজা তাজা মাছ নিয়ে যাও, নিয়ে যাও। এসো এসো দাদারা দিদিরা, হরেক রকমের মাছ নিয়ে যাও। টুনি, আমাকে 1 কেজি মাছ দে তো। এই নে তোতা, তোর 1 কেজি মাছ।
প্রতিদিন আমি বাজারে মাছ বিক্রি করি, আর আজ টুনির জন্য একটা মাছও বিক্রি করতে পারলাম না। কিন্তু টুনির তো কোনো পুকুর নেই, তবে এত মাছ টুনি কোথায় পেলো? যাই জিজ্ঞাসা করে দেখি তো। কি রে টুনি, তোর তো পুকুর নেই, তবে এত মাছ কোথায় পেলি রে? তখনই টুনি সৎ মনে সব কথা কালুকে খুলে বলে, আর সব শুনে কালুর মনে লোভ জন্ম নেয়। ও এই ব্যাপার, তবে আজ রাতেই তোর খেলা শেষ করে দেব। এই বলে কালু সেখান থেকে চলে যায় এবং রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত নেমে আসে, আর রাত হওয়ার সাথে সাথে কালু টুনির জমিতে মাছ চুরি করতে চলে আসে। আর যেই না কালু মাছ ধরার জন্য পানিতে নামে, আর তখনই সব মাছ এসে কালুর পায়ে কামড়ে ধরে। ওরে বাবারে, ওরে মারে, আমাকে কেউ বাঁচাও, আমাকে যে সব মাছ ধরে ফেলেছে। তোকে কেউ বাঁচাতে আসবে না, তোকে তো মাছেরা কামড়ে খেয়ে ফেলবে, কারণ তুই একটা লোভী আর চোর। তোর এভাবেই শাস্তি হওয়া উচিত। পরি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এই কান ধরে বলছি, আমি আর কোনোদিন চুরি করব না। পরি, তোমার পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও, আর একটা বার সুযোগ দাও। আমি যদি কখনো চুরি করি তখন না হয় শাস্তি দিও। ঠিক আছে, তোকে ক্ষমা করে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত পরি? কিছুদিন পর এই জমির পানি শুকিয়ে যাবে, তখন তুই জমিটা তৈরি করে এই পেঁয়াজের বীজগুলো ছিটিয়ে দিবি, আর টুনিকে আমার সব কথা খুলে বলবি। ঠিক আছে পরি, টুনির জমি সব কাজ করে দেব, তবু এখন মাছের কামড় থেকে বাঁচাও। এরপর পরি কালুকে মাছদের কামড় থেকে বাঁচিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায় এবং কালু পরির দেয়া পেঁয়াজের বীজ নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনির জমির পানিও শুকিয়ে যায়, আর পানি শুকানোর সাথে সাথে কালু টুনির জমিটা তৈরি করে পেঁয়াজের বীজ ছিটিয়ে দেয়। থাক বাবা, অবশেষে পরির দেওয়া শর্ত পালন করলাম। কি আমার জমিতে কে পেঁয়াজ চাষ করলো? আর এত বড় পেঁয়াজ হতে তো কখনো দেখিনি। তখনই সেখানে কালু চলে আসে, আর টুনিকে সব কথা খুলে বলে। ও, এগুলো তাহলে পরি দেয়া বীজ, এই জন্য এত বড় হয়েছে। কালু দাদা, তুমি যেহেতু কষ্ট করে পেঁয়াজ চাষ করে দিয়েছো, তাই খুশি হয়ে তোমাকে জমির অর্ধেক পেঁয়াজ দিলাম, তুমি বিক্রি করে টাকা নিও। টুনি, তোকে অনেক ধন্যবাদ। তোর জিনিস চুরি করতে এসেছিলাম, এটা জেনেও তুই আমাকে পেঁয়াজ দিলি। তুই অনেক ভালো, এখন থেকে চুরি না করে সবার সাথে মিলেমিশে থাকবো। কালু দাদা, চোরকে কি শুধু শাস্তি দিয়ে চুরি করা বন্ধ করা যায়? বরং তাকে সাহায্য করেও চুরি করা বন্ধ করা যায়। এত করে বললাম বাড়িতে একটা বাথরুম দাও, কিন্তু আমার কথা জানো তার একেবারে গায়েই লাগলো না। এখন সেই লম্বা সিরিয়াল দিয়ে আমাকে পটি করতে যেতে হবে। উফ! টুনি পটি করার জন্য পাবলিক বাথরুমের সামনে দ্রুত উড়ে যায়। সেখানে আগে থেকেই সুখী পায়রা সিরিয়াল দিয়ে বসেছিল। এখন আমার গোসলের সময় হয়েছে, তাই আমার পেছনে সিরিয়াল দিয়ে বসে থাকলেই ভালো হয়। আমার খুব জোরে পটি পেয়েছে রে, আমাকে এক্ষুনি বাথরুমে যেতে হবে। আর আমি যদি এক্ষুনি বাথরুমে যেতে না পারি, তাহলে এখানে যে পটি করে দিব। তুই যা খুশি তাই কর, আমার তাতে কিছু যায় আসে না। এই আমি বাথরুমে ঢুকলাম বলে। সুখী পায়রা যে না বাথরুমে যাবে, তখনই টুনি সুখীকে ধাক্কা মেরে নিজে যেতে চায়। তুই আমাকে ধাক্কা মারলি, দাঁড়া, তোকে এবার আমি দেখাচ্ছি মজা। এই বলে সুখী টুনির সাথে মারামারি শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ তারা মারামারি করে। তখন টুনি মারামারি করে আর জোরে জোরে পা দিতে থাকে। কি তাদের গন্ধ রে বাবা, তবে এরা মারামারি করছে, তার ভালোই হয়েছে। আমি বরং এই সুযোগে বাথরুমে গিয়ে আমার কাজগুলো সেরে ফেলি। কালু কাক সুযোগে সব ব্যবহার করে বাথরুমে ঢুকে যায়।
সুখীর বাচ্চা সুখী, তোর জন্য বাথরুমে ঢুকতে পারলাম না আমি। এবার দেখ তোকে আমি কি করি। কি আর করবি, একেই তো মনে হচ্ছে মুলা খেয়ে এসে পাত দিচ্ছিস। সুখীকে কথা বলার সুযোগ না দিয়ে টুনি মারতে শুরু করে। সুখীও আবার টুনিকে মারতে থাকে। আর এসব মারামারি করতে করতে টুনি এক পর্যায়ে সেখানে পটি করে দেয়। ওয়াক ওয়াক, আমার পেটের খাবার সব উল্টে আসছে। ছি ছি ছি, কি গন্ধ। কি শান্তি। যা এবার তুই একাই বাথরুমের গলা ধরে বসে থাক, আর আমি নদী থেকে স্নানটা করে আসি। সুখী পায়রা টুনির এসব কাণ্ডকলাপ দেখে অবাক হয়ে যায়, আর পটির গন্ধ সহ্য করতে না পেরে বমি করতে করতে সেখান থেকে চলে যায়। ওরে বাবা, এ তো দেখছি মরা কুকুর খাওয়া গন্ধ। তাড়াতাড়ি পালাই এখান থেকে। কালু কাক নাক চেপে ধরে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। ওইদিকে সুখী পায়রা তার বরের সাথে ঝগড়া শুরু করে দেয়। তোমার মতো অকর্মা বরের সাথে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। 2 টাকা রোজগার করে বউকে একটা বাথরুম বানিয়ে দিতে পারো না, তুমি কিসের বর? হ্যাঁ ওগো সোনা রূপা বউ আমার, তুমি এমন রেগে কেন যাচ্ছ বলো তো? তুমি তো জানো আমার কোনো টাকা নেই, তাই সবকিছু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো না গো। দূর ছাই, তোমার মতো একটা লোকের সাথে কথা না বলাই অনেক ভালো। সুখী পায়রা মুখ লুকিয়ে অন্য পাশ ঘুরে ঘুমিয়ে পড়ে। বানটিও তার মুখটা কালো করে শুয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়। আর সবাই হাতে ব্রাশ থালা বাসন নিয়ে বাথরুমের সামনে ভিড় জমায়। আরে মিনু মাসি, তাড়াতাড়ি বের হও, আমার তো সব বেরিয়ে যেতে চাচ্ছে। বের হও না গো মিনু মাসি। মিনু মাসি বের হও তাড়াতাড়ি। মিনুর কান অব্দি যেন কারো কথাই যাচ্ছিল না। এদিকে কালু মনে মনে একটা ফোন দিয়ে আটে, আর সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। আর একটা ব্যাগ নিয়ে বাথরুমের সামনে ফিরে আসে, আর সুযোগ বুঝে টুক করে বাথরুমে ঢুকে পড়ে। লা 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 লা। এই কালু কাক তো 1 ঘন্টা হয়ে গেল বাথরুমে ঢুকেছে। ওর কি একদম মনে নেই নাকি যে এটা একটা পাবলিক বাথরুম? এই কালু, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। কালু নিজের গান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সবাই বিরক্তি হয়ে বাথরুমের দরজায় কড়া নাড়তে থাকে। তোমাদের জ্বালায় তো আমি একটু ভালো করে পটিটাও করতে পারলাম না। কালু, এ তুই কি করেছিস? পুরো বাথরুম পটি দিয়ে ভরিয়েছিস। শালা, আমরা যাতে আর বাথরুমে না যেতে পারি সেই বুদ্ধিটাই করেছিস, তাই তো? এই সবাই মিলে কালুকে ধুলাই করো। সবাই মিলে কালুকে মারতে থাকে। আর কালু সবাই লোক দিয়ে ফাঁকা পেয়ে যেন কোনো রকমে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। আর একটু দূরে গিয়ে বলতে থাকে, ভাবলাম নকল পটি দেখে সবাই ঘৃণা করে সেখান থেকে চলে যাবে, তা তো আর হলোই না। উল্টো আরো নিজেই মার খেয়ে কাত হয়ে গেলাম। ওরে বাবা রে, কি মারটাই না মেরেছে আমাকে। কালু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে নকল পটি দেখে সবাই রেগে আগুন হয়ে যায়।
এই পাবলিক টয়লেট আজ আমি পরিষ্কার করব, আর এটা পরিষ্কার করার পর আমার তত্ত্বাবধানে থাকবে। আমি যা বলবো তাই হবে। তুই একাই এর অধিকার নিবি? আর আমরা কি গাঙের জলে ভেসে এসেছি নাকি? আর কোনো কথা না বলে তুই যা এখান থেকে। এই পাবলিক টয়লেট আমার। না, এটা আমার। সব পাখিরা নিজেদের মাঝে ঝগড়া শুরু করে দেয়। এসব শুনে জঙ্গলের মোড়ল সেখানে এসে হাজির হয়। তোদের মতো মূর্খদের দেখে আমার নিজেরই লজ্জা হচ্ছে যে আমি তোদের মতো নিকৃষ্ট পাখিদের মোড়ল। না মানে মোড়ল মশাই। চুপ, তোদের মুখে আমি আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। আজ থেকে পাবলিক বাথরুম বন্ধ। সবাই নিজেদের বাড়িতে এখন বাথরুম বানিয়ে নিবে। এখন থেকে আমার জঙ্গল অনেক সুন্দর পরিপাটি আর সভ্যতার ছোঁয়া পাবে। ঠিক আছে মোড়ল মশাই, আমরা তাই করব। আর যদি তোরা মিলেমিশে থাকতি তাহলে আর তোদের এই দিন দেখতে হতো না। এরপর সবাই নিজেদের বাড়িতে বাথরুম বানিয়ে অনেক সুখী দিন কাটাতে থাকে। কি ব্যাপারে মুখ পুরি, এভাবে ঘরে বসে আছিস কেন? সকাল সকাল তোর কোনো কাজ নেই? আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি রান্না শেষ কর বলছি। মা, আমার শরীরটা আজকে ভালো লাগছে না, পেটটা কেমন ব্যথা ব্যথা করছে। তুমি গিয়ে রান্নাটা করে নাও না মা। তোর কোনো ব্যথা করছে না, তুই ওসব পেট ব্যথার বাহানা করছিস তাই না রে? হ্যাঁ, বাহানা নয় মা, সত্যি বলছি আমি। তুমি কি ভুলে গেছো যে আমি গর্ভবতী? গর্ভবতী তো কি হয়েছে, আগে দুটো ছানা তো বোবা, পেটেটাও যে বোবা হবে না তার কি গ্যারান্টি আছে শুনি? আমাকে এসব কাহিনী বলে কোনো লাভ নেই। যা যা গিয়ে রান্না কর বলছি। মিনু জোর করে টুনিকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। টুনি অসুস্থ শরীর নিয়ে রান্না করে। খাওয়ার সময় বোবা দুই কন্যা চলে আসে। এ দেখে মিনু বলতে থাকে, এসে গেছে, দুই রাক্ষসী খাওয়ার জন্য ছুটতে চলে এসেছে। বোবা কোথাকার, কথা বলতে পারে না কিন্তু খেতে পারে। অলক্ষীদের জন্য আমার ছেলের কপালটাই পুড়ে যাচ্ছে। মা, তুমি এসব কি বলছো? কি বলছো এসব বাচ্চাদের সামনে? বলো তো, ওরা কেন অলক্ষী হবে? তুমি জানো না সৃষ্টিকর্তার সৃষ্টি সবই ভাগ্যবতী? বেশি বক বক করবি না। তোর পেটের সন্তান যদি এবারেও বোবা হয় না, তাহলে এই বাড়িতে আর থাকা হবে না। কেন যে তোকে দিয়ে টোনার বিয়ে দিয়েছিলাম তা কে জানে। এসব বলে মিনু চলে যায় আর টুনি তার বোবা দুই কন্যাকে খাবার খেতে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি একটা ডিম দেয় আর বেশ কিছুদিন পর টুনির ডিম থেকে একটা কন্যা সন্তান বেরিয়ে আসে। এতে করে টুনি অনেক খুশি ছিল। আমার ছোট্ট সোনা টুনটুন, টুনটুন মা, আমার সাথে কথা বল। আমি তোর মা, আমাকে মা বলে ডাক না টুনটুন সোনা। বোবা হয়েছে, এটাও বোবা হয়েছে। এই অলক্ষীটা আমার সংসারটা বোবা ছাড়াই ভরিয়ে দিতে চাচ্ছে। হ্যাঁ অলক্ষী, আজ তোর এই বাড়িতে শেষ দিন। আজ টোনা কাজ থেকে আসলে তোকে তাড়িয়ে দিব। মা, তুমি থামো একটু, আমার ভালো লাগছে না এইসব। এই সৃষ্টিকর্তা, তুমি কেন আমার সাথে এমনটা করছো? তুমি আমার কথা বলার শক্তি কেড়ে দিয়ে আমার ছানার কথা বলার ক্ষমতা দাও। আমি যে আর এইসব সহ্য করতে পারছি না। টুকি টিং টিং টুনির সাথে কাঁদে। টুকি মনে মনে বলতে থাকে, কেঁদো না মা, আর কেঁদো না। তোমার কান্না যে আমাদের বুকে গিয়ে আঘাত করে মা। তখনই বাইরে থেকে তোতা ডাকতে থাকে, মিনু মাসি, ও মিনু মাসি, এদিকে এসো গো। টুনি বোন, বাইরে এসে দেখ কি সর্বনাশ হয়েছে। তোতা ডাকে মিনু, টুনি আর বোবা তিন ছানা বাহিরে আসে আর তোতার সাথে টোনার মৃতদেহ দেখে কাঁদতে থাকে। টোনা বাবা, হায় হায় রে,
আমার একই সর্বনাশ হলো। টোনা, দাদা, এ হতে পারে না। টোনা, তোমার সাথে এসব কি করে হলো? তুমি কথা বলো টোনা, তাকাও আমার দিকে। টোনা। টুনটুন টুকি অনেক কাঁদতে থাকে আর মনে মনে ওরা বলতে থাকে, বাবা তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। বাবা ফিরে এসে আমাদের মাঝে। বাবা ওঠো না, ওঠো বাবা, তোমার মেয়েরা যে তোমাকে ডাকছে। সবাই অনেক কান্নাকাটি করে আর কিছুক্ষণের মধ্যেই টোনার সৎকার করায়। মুপুরি, এখন কেঁদে কি লাভ? তোর এই কাঙালি বোবা ছানাদের জন্য আমার ছেলেটাকে আজ প্রাণ দিতে হলো। তোদের সময় ফুরিয়ে এসেছে এই বাড়িতে থাকার। যা, বেরিয়ে যা বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মা, পাগল হয়েছো নাকি? এই ছোট তিন বোবা ছানা নিয়ে আমি কোথায় যাব? এরা যে কিছু বলতে পারে না। দয়া করো মা। আমার দয়া মায়া নেই, চলে যা আমার চোখের সামনে থেকে তোরা। মিনু টুনি আর তার বোবা তিন ছানাকে দাঁড়িয়ে দেয়। টুনি ওদের নিয়ে উঠতে থাকে আর অনেক কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, এই রেখেছিলে তুমি আমার কপালে এই বোবা কন্যাদের নিয়ে। আমি এখন কোথায় যাব? ওদের আমি কি খাবো? এই বনে যে আপন বলতে আমার আর কেউ নেই। ওরা উঠতেই থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। বোবা তিন ছানা আর উঠতে না পেরে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। টুনি ওদের সামনে থাকার কারণে বুঝতে পারে না। কিছু দূর গিয়ে টুনি পিছনে ফিরে তাকায়। একে আমার ছানারা কোথায়? ওদের আবার কোনো বিপদ হলো না তো? এই বলে টুনি আবারও আগের রাস্তায় উঠতে থাকে আর ওদের কাছে আসে। সোনারা, সোনারা, তোরা এখানে? আর আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোরা আমাকে ক্ষমা করে দিস রে মা। তোদের কোনো দোষ নেই, সব দোষ যে আমার। টুনি এভাবে কান্না করে। তখনই তিন বোবা ছানা টুনির পায়ে পড়ে আর কাঁদতে থাকে। মা, আমার ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খেতে দাও দয়া করে, নইলে যে আমরা এখানে মরে যাব। কি রে মা, তোরা পায়ে পড়লি কেন? কি হয়েছে? ক্ষুধা পেয়েছে বুঝি তোদের, তাই না? তোরা এখানেই বস, আমি ওই যে একটা দোকান দেখা যাচ্ছে না, ওই দোকান থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসি। সোনারা, তোরা এখানেই থাক। দোকানে তো কেউ নেই, আমি বরং ছানাদের কিছু খাবার আগে দিয়ে আসি, পরে দোকানদার দাদা আসলে সব খুলে বলবো। টুনি যেই না এসব ভেবে খাবারে হাত দেয়, তখনই ওখানে যজ্ঞ আসে। চোর, চোর, খাবার চোর! এই, কে কোথায় আছিস? এখানে আয়, চোর ধরা পড়েছে! চোর, চোর! যজ্ঞর কথায় সবাই লাঠি নিয়ে ছুটতে আসে আর টুনিকে মারতে শুরু করে। আমি চোর নই দাদা, আমার কথা শোনো, আমাকে বেরো না। আমার বোবা দিন ছানা আমাকে ছাড়া অসহায় হয়ে যাবে। বেরো না তোমরা, আমাকে বেরো না। ওরা টুনির এসব চিৎকার না শুনে টুনিকে মারতে থাকে। সবাই টুনিকে মারতে মারতে মেরে ফেলে। এরপর সবাই সেখান থেকে চলে যায়। বোবা তিন ছানা টুনির মৃতদেহের কাছে আসে। মা, তোমার কি হয়েছে? তুমি কথা বলো মা। তোমরা কেন মারলে আমাদের মাকে? মা ছেড়েছে আমাদের কেউ নেই। সৃষ্টিকর্তা, তুমি আমাদের মাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। বোবা তিন ছানা এভাবে অনেক কাঁদে আর তারপর টুনি সৎকার করায়। এভাবে আরো 2 দিন কেটে যায়। একদিন বোবা তিন ছানা কণিকার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ে আর কড়া নাড়াতে কণিকা বাহিরে বেরিয়ে আসে। এই হতচ্ছাড়ি বোবার দল, আমার ঘরের দরজায় কড়া নাড়লি কেন শুনি? তোদের দেখলে আমার ঘৃণা লাগে। তোরা চলে যা এখান থেকে। বললাম না তোদের দেখলে আমার ঘৃণা লাগে? তারপরও তোরা ইচ্ছে করে আমার পা জড়িয়ে ধরেছিস, তাই না? টুকি মাথা নাড়িয়ে মনে মনে বলতে থাকে, নানা মাসিমা, আমরা খাবার চাই,
আমাদের যে অনেক ক্ষুধা লেগেছে। ছাড় ছাড় মুখপুরীর দল, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। কণিকা জোরে লাথি দিয়ে ওদের তাড়িয়ে দেয় আর ওরা কাঁদতে কাঁদতে একটা গাছের গোড়ায় গিয়ে বসে। তখনই ওখানে কবুতর আর বিউটি আসে। এই কি ছানারা, তোমরা এখানে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? তোমাদের বাবা মা কোথায় বলো? এই সোনারা, কথা বলো, কথা বলো আমার সাথে। তোমরা কথা বলতে পারো না তাই না? এরা কথা বলতে পারে না দাদা, এরা বোবা। এদের মা বাবা কেউ বেঁচে নেই, এই বনের কেউই ওদের খেতে দেয় না জানো। এরপর তোতা ওদের সবটা খুলে বলে আর ওখান থেকে চলে যায়। ইস, এদের কি দুঃখ। সোনারা, কাঁদিস না, আমাদের কোনো সন্তান নেই। আমরা সন্তানের মায়া জানি। তোরা আজ থেকে আমাদের সাথে থাকবি। চল আমাদের বাড়িতে চল। কবুতর আর বিউটি বোবা তিন ছানাকে সাথে নিয়ে যায় আর ওদের নিজের সন্তানের মতো আদর যত্ন করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।